আপনার আপনি আমাকে প্রশ্ন করার আগে যতটুকু ব্যাখ্যা দিলেন এর মধ্যে উত্তর খুঁজে পাওয়া যাবে। দেখুন একটা ভারতের প্রশ্নে আমি কিন্তু আগেও বলেছি যে এইবারের এই অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে কতকগুলো পজিটিভ স্টেপ নিয়েছে, মানে এর আগে যে নতজানুতা ছিল তার বাইরে যে সে পজিশন ঠিকই আছে, এবং ভারতের কতকগুলো অপপ্রচার এবং অনেক ঘটনার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আমরা আমাদের কথা বলছিলাম। তো সেই জায়গায় ঐক্যের আহ্বান, আমরা সবাই আছি, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে এইটা যত দ্রুততার সাথে আমরা সাড়া দিয়ে গেলাম, তো উনি যদি চান যে আচ্ছা কালকে আসেন আর একটা বৈঠক করে নির্বাচনের বিষয়ে আলোচনা করে একটা জাতীয় ঐক্য গড়ে তুলি, তাহলে তো কোনো সংকট নেই। তার মানে ওনার আহ্বানটা প্রথমে ওনার ইচ্ছা, তারপর আহ্বান, সেই জায়গাটা থাকলেই কিন্তু এই সংকট হবে না। আমি প্রসঙ্গক্রমে বলি, এই যে আপনি মনে করিয়ে দিলেন যে উপদেষ্টাদের এক একজন এক এক রকম কথা বলছে, আবার ওদের দিক থেকে একটা অন্য কথা বলা হচ্ছে। আমি ওইটা যাওয়ার আগে একটু ছোট্ট করে অন্য একটা পয়েন্ট বলি, কারণ এই কথাটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম, এখনও বলি, আজকেও এখানে বলা হলো যে আমরাও বলি যে এখানে যারা আছে তারা তো কোনো দলীয় সরকার না, আমি আগেও বললাম, কিন্তু পয়েন্টে এরকম, আমরা ওনাদেরকে প্রথম দিনই দেখার সময় বলেছিলাম যেটা মনে রাখবেন যে এইবারের আন্দোলনের মধ্য দিয়ে কোনো দল বা গোষ্ঠী জয়ী হয় নাই, জয়ী হয়েছে সাধারণ মানুষ। সুতরাং আপনারা একটা নীতিমালা করবেন, দল নিরপেক্ষ অবস্থান থেকে দক্ষ যোগ্য ব্যক্তিকে নিয়েই কার্যক্রম পরিচালনা করবেন, এই। কিন্তু দিন যত যাচ্ছে অনেক ঘটনা আমরা দেখছি, এইখানে অনেকেই আছেন, উনি কিন্তু ওইখানে নিয়োগ দিয়েছেন, মানে উপদেষ্টা এবং অন্য পদে, ওই দল থেকে পদত্যাগ করে আসার পরে, সে ছাত্র হোক আর যাই হোক, খেয়াল করেন, কিন্তু তারা দলীয় জায়গা থেকে এখনো পর্যন্ত কর্মকাণ্ড বাদ দিছে, এটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তার মানে আসলে আছেও, হিসাব করলে এক ধরনের রাজনৈতিক গ্রুপ আছে আর অরাজনৈতিক অদল নিরপেক্ষ গ্রুপ আছে। এটা কিন্তু দিন যত যাচ্ছে এটা আরও পরিষ্কার হচ্ছে, যেটা কাঙ্ক্ষিত না। যার জন্য আমরা একাধিকবার বলছি, ওইখানে যে সমস্ত যারা আছেন যখন কথা বলেন, কোনো দলীয় কথা বলা উচিত না, দলীয় কথা বলতে গেলে ওইখানে পদত্যাগ করে এসে বলা উচিত, এটি একটা। এবার আসি, দেখবেন নির্বাচনের বিষয়টা নিয়ে প্রধানত দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না করি, একমাত্র ওই যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি, উনি ছাড়া অন্য যারা কথা বললেন, তাতে কিন্তু সাধারণভাবে আমি বলবো এই মানুষগুলো তো সমাজের নানাভাবে মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের একটা সেন্সেবল পজিশনটাও আছে। সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যেটা বললেন, ওনার একটা সিনসিয়ার অবস্থান বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। এর আগে যারা বলেছে সেই অঙ্কটা মেলানো যায়, বলছে না যে 25 সালের মধ্যে বা এই যে জায়গাগুলো, কিন্তু দেখেন কুইক রিয়াকশান কি হলো, অনেকের কাছ থেকে রিয়াকশান যে প্রধান উপদেষ্টা ছাড়া আর কেউ বলবো না ওনার কথা, ওটা তো ওনার কথা জানি, উনিও বলেছেন তাদের ব্যক্তি কথাই। বরঞ্চ আমি যদি ভুল না করে থাকি, ধর্ম উপদেষ্টা একসময় বলছিলেন যে একটা সরকারের যত মেয়াদ থাকে আমরা ততদিন থাকবো, বলতে এই সেটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার মাত্র কয় মাস ছিল? 7 মাস। তা যদি ওনার 5 বছর মেয়াদ থাকে তাহলে 4 বছর 3 মাস থাকবে নাকি? বরঞ্চ এটা ওনাকে পরিষ্কার করা উচিত, এটা মনে রেখে। মানে উনিও কিন্তু যখন একজন উপদেষ্টার পাল্টাই কথা বলছেন তখন বলছেন প্রধান উপদেষ্টা বলবেন। আমাকে যদি বলেন সেটাও তো কারেক্ট না। প্রধান উপদেষ্টা কেন, উপদেষ্টা পরিষদ তার একটা আইডিয়া বলতে পারেন, কিন্তু নির্বাচনের আয়োজন করবে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব কি? তার প্রধান দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি ইলেকশন, তো তারাই করবে। বরঞ্চ আমি বলি যে নির্বাচন কমিশন আসার পরও সে যেটা বললো এটা যথাযথ বলে নাই। আমি আজকে এই সুযোগ নিয়ে বলছি, নির্বাচন কমিশন গঠন হয়েছে, ওনারা কি বললেন, জানুয়ারিতে তালিকা দেখবেন, তারপরে আবার মার্চ থেকে বাড়ি বাড়ি যেয়ে করবেন। তার মানে এটা তো একটা কালক্ষেপণের জায়গাটা আমরা মনে করি না, এই দায়িত্বও কিন্তু ওনাদের না। ওনাদের হিসাব করতে হবে যে এই এত সময় দেওয়ার বিবেচনাটা অন্ততপক্ষে আমরা তো আমাদের দিক থেকে করি না, এবং অধিকাংশ গণতান্ত্রিক রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘ আন্দোলনের ঐতিহ্য আছে, কারণ এই আন্দোলনের মধ্যে কিন্তু নানা গ্রুপ আছে, এমনকি আমাদের যে মুক্তিযুদ্ধের মাসে কথা বলছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিও আছে, কিন্তু এই গণতান্ত্রিক দলগুলোর যাদের সাথে আমরা 90-এর আন্দোলন সব মিলে এগুলো করেছিলাম, আমাদের দিক থেকে আমি যদি বুঝে থাকি, একটা দেখবেন যে জেনারেল ঐক্যমত্য আছে, তাতে যতটুকু ভালো নির্বাচনের জন্য সংস্কার করা দরকার ওই কাজটা করা দরকার। আমি এক্ষেত্রে এই যে কিছু সিনিয়র এবং উপদেষ্টাদের মধ্যে যারা বলছে, আমি সেন্সেবল পজিশনকে আমি স্যালুট করি, সেইটুককে বরঞ্চ বিবেচনায় রেখে তাদের টোটালি টিমগতভাবে করা দরকার। এই কথা কেন বলছি সেটা আরেকটা খেয়াল করবেন, মানে এখানে কি কোনো ফাঁক আছে কিনা বা কোনো ফারাক আছে কিনা, এক পক্ষ যখন বলছে বোঝাই যাচ্ছে বিরোধিতা করা হচ্ছে, অবশ্যই ফারাক আছে, এ তো দেখেই বোঝা যাচ্ছে। আমি সেই কথাটাই এখন বলতে চাইছিলাম যে মনে রাখতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা মনে রাখবেন যে আপনি যদি ঠিক মতো, আপনি ধরেন এই যে একটা কথা আছে
যে আপনি জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যাই হচ্ছে, এইটা যদি সামাল দিতে না পারেন, তাহলে কি আপনি আসলেই ইচ্ছা করলেও কি তখন একটা ভালো নির্বাচনের দিকে আপনি যেতে পারবেন? পারবেন না। আর এই কথা আমরা প্রথম দিন থেকে বলছি যে মনে রাখবেন আপনাদের তিনটা বড় শত্রুপক্ষ আছে। একটা শত্রুপক্ষ হচ্ছে যাদেরকে আমরা হটাই দিলাম, আর একটা হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে কিন্তু কতকগুলো অগণতান্ত্রিক শক্তি গড়ে উঠেছে। দেখেছেন না, তারা নানা ধরনের মিছিল করছে, এখনও নানা ধরনের কথা বলছে, তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া সহ তারা অন্য ধরনের রাজত্ব কায়েমের কথা বলছে, যেটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আরও হয়তো অনেক অপশক্তি আছে, আমরা জানি না, চিনি না, দেশের মধ্যে, আর আছে দেশের বাইরে আধিপত্যবাদী দেশ, আরও দূরের সাম্রাজ্যবাদী দেশ। তাহলে এই অপশক্তিগুলো কি চাইবে? দুর্বল সরকার চাইবে। এই অপশক্তি কি চাইবে? যাতে করে এটাকে ডিলে করার মধ্য দিয়ে একটা নর্মাল পরিবেশ আসলে তখন আপনি পতিত স্বৈরাচার সহ অন্যদের তার সহযোগীরা আবার সুর করে আসার সুযোগ পাইলেও তখন আপনি সকল গণতন্ত্রের নামে অন্য কাজটা করতে পারবেন। কিন্তু এইবারে যে গণ অভ্যুত্থানের স্পিড, সেই স্পিডকে সামনে নিয়ে আপনি যদি নির্বাচিত এই যে যতটুকু প্রয়োজন সংস্কার করে নির্বাচিত সরকার আছে ক্ষমতা দিতে পারতেন, এবং সংস্কারের জন্য যে ঐক্যমত্য হবে সেইটা যদি দিতে পারেন, অতীতের সাথে কিন্তু এটা আমার বিবেচনায় যে মিলবে না। মিলবে না কেন? একটা কথা আসে, সেটা যুক্তিপূর্ণ, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে তো তারা এটা মানে না। কথা তো মিথ্যা না, কথা সত্য, কিন্তু মনে রাখতে হবে সেটা কি, এইবারের কিন্তু যে গণ অভ্যুত্থান এবং যে শিক্ষা হলো, অন্যবারের গণ অভ্যুত্থান তো না। এত বড় শাসক, হাজার হাজার কোটি টাকার মালিক, আছে কি অবস্থা আজকে? সবাই কিন্তু একটু রিভিজিট করতেছে। তাই রিভিজিটের সময় আপনি যদি ঐক্যমত্যটা করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি কি সেফটি ক্লজ রাখবেন ঠিক করেন। আমি এই প্রসঙ্গে আমি ডক্টর ইউনূস সাহেবের একটা পজিটিভ কথা দিয়ে এই পয়েন্টে শেষ করি। ওনার সাথে আমাদের দেখা এবং বণিক বার্তা সাক্ষাৎকার দেখবেন, ওনার সাথে কিন্তু কথা হয়েছিল যে সংস্কারের প্রস্তাব যদি 100টা আসে, উনি দেখবেন যে কোন পয়েন্টগুলোতে ঐক্যমত্য আছে। কথার কথা 10টা পয়েন্টে সব দল ঐক্যমত্য, তাহলে 10টা গ্রহণ করবেন। আর যদি দেখেন 8-10টা প্রশ্নে সামান্য এদিক ওদিক আছে, ওই 10টা নিয়ে উনি ঐক্যমত্যের চেষ্টা করবেন। তা ধরেন তার মধ্যে 5টা হইলো আর হলো না, তাহলে 15টা ঐক্যমত, ওইটা গ্রহণ করবেন, বাকিগুলো করবেন না। তাহলে ওই ঐক্যমত্যে যদি আমরা সবাই মিলে স্বাক্ষরদাতা হই, কাজটা করি, তাহলে তখন আসেন আমরা সবাই মিলে কি করতে পারি, যেই ক্ষমতায় যাক, যদি কেউ এটাকে বাস্তবায়ন না করে জনগণই তাকে শাস্তি দেবে। তার মানে ভরসা করতে হবে তো জনগণের উপরে। গণ অভ্যুত্থান করছে তো জনগণের উপরে নির্ভর করেই। তাহলে আপনি জনগণের উপরে নির্ভর করে না করে যদি নিজের হাতে কক্ষিগত করতে রাখেন, এর ফল কিন্তু ভালো হবে না, এবং এই ভালো না হওয়ার দায় দেখবেন শেষ মুহূর্তে আমাদের ঘাড়ে পড়বে। এবং গণ অভ্যুত্থানের যারা নিহত হলেন, আহত হলেন, আমরা কিন্তু তাদের স্বপ্নও বাস্তবায়ন করতে পারবো না। এইটা আমি ওনাদেরকে মনে রাখতে বলি। আমার ধারণা এবার গণ অভ্যুত্থানের পরে যে আওয়াজটা গেল, এটা তাদেরকে বুঝতে হবে। না বুঝলে সংকটে তারা উত্তরণ ঘটাতে পারবে না। এই 2, আমাদের তার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যে অন্যান্য আরও সমস্যা আছে, সীমান্ত হত্যা বলেন, অসম বাণিজ্য বলেন, অভিন্ন নদীর পানি বলেন, অন্যান্য যেগুলো আছে, আমাদের সরকারকে এ ব্যাপারে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক উদ্যোগ নিতে হবে। নিয়ে আমাদের দিক থেকে কোনো নতজানুতা না, আবার হটকারিতা না, এই 2টা ধারায় এগোয় যেতে বলে মনে হবে। লাস্ট পয়েন্টটা বলি, আপনি যেটা বলেছেন ওইটাই বলতে চাই, কিন্তু এইগুলো সহই বললাম। এটা মনে রাখতে হবে যে তাদের কোন সরকার আছে, একটা উগ্র ধর্মবাদী সরকার। তারা তো তাদের দেশে ধর্ম কালটা, বাংলাদেশে ধর্মর উত্তেজনা রাখলে তার কিন্তু ভোটে সুবিধা হয়। এবং আমি এইটা বলাটা আরও ব্যাখ্যা করার সময় দরকার ছিল, সেটা নাই বলে ছোট করে বলি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে তারা দখলের চেষ্টা করছে। আপনি আগরতলা দখল করছে, এবং কিভাবে করছে কোনো সুযোগ থাকলে ওগুলো আমরা জানি, বলা যেত। আপনি দেখবেন ওই যে কি শুভেন্দু অধিকারী, তার একটা বক্তৃতা শুনলাম, ইন্টারেস্টিং, মানে বোঝা যায় তার এই বক্তৃতাই যথেষ্ট। সে বলছে বাংলাদেশে ইউনূস আর মমতা এক। তার মানে বুঝছেন মিলালো কোথায় আর কি। তার মানে সে যে কোনোভাবেই এই কার্ড খেলে সরাইতে চায়। মমতাও কি করবে, সেও যেটা বললো এখানে বামপন্থীরা বলছে, সে তার দেশের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবেই বললো যে এই যে কি বলে জাতিসংঘের। তার মানে যার যার জায়গায় গোষ্ঠী স্বার্থ, তার ক্ষমতার স্বার্থ চিন্তা করছে, কিন্তু মনে রাখতে হবে 2 দেশের সাধারণ জনগণের স্বার্থ কিন্তু এর মধ্যে নাই। সুতরাং আমাদের সংকটের সমাধান এবং 2 দেশের সাধারণ জনগণের ঐক্য গড়ে তোলার কাজটাই আমাদের করতে হবে।